বাসন্তী গাঢ় করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন। প্রেমা প্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে। তারা দুজন বাসন্তীকে মেনে নিয়েছে। বাসন্তীর কথাবার্তা চালচলন আলাদা, যা ছোট দুটি মনকে আনন্দ দেয়। আগ্রহ ভরে বাসন্তীর কথা শুনে তারা লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলল, তুমি লাগাইবা? প্রেমা হেসে মাথা নাড়ায়। বাসন্তীর আরও কাছে ঘেঁষে বসে। বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক গাঢ় করে ঘষে দিল। এরপর প্রান্তকে বলল, তুমিও লাগাইবা আব্বা? জি, বলল প্রান্ত। প্রেমাকে লিপস্টিকে সুন্দর দেখাচ্ছে, তাই আরও ইচ্ছে হচ্ছে ওর। বাসন্তী প্রান্তর ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উবু হন। পূর্ণা বেশ অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছে। এই মহিলাকে সে একটু সহ্য করতে পারে না। এক তো সৎমা, বাপের আরেক বউ, আর তার উপর এই বয়সে এত এত সাজগোজ করে। প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গা পিত্তি জ্বলে উঠল। ঘর থেকে দপদপ করে পা ফেলে ছুটে আসে। প্রান্তকে টেনে দাঁড় করিয়ে বলল, হিজড়া সাহেজার শখ উঠল কেন তোর? কতবার বলছি এই বজ্জাত মহিলার সাথে না ঘেঁষতে। বাসন্তী ভয় পান পূর্ণাকে। মেয়েটা খিটখিটে বদমেজাজি। হেমলতা বলেছেন সেদিনের দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গিয়েছে, হুটহাট রেগে যায়, কথা শুনে না। পদ্মজা যাওয়ার পর থেকে আরও বিগড়ে গেছে। এজন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলুন। তবুও এসে আক্রমণ করে বসে। গত 2 সপ্তাহে মেয়েটা অতিষ্ঠ করে তুলেছে জীবন। তিনি কাটা কাটা গলায় পূর্ণাকে বলেন, এই শিক্ষা পাইছো তুমি? গুরুজনদের সাথে এমনি কথা কও? আপনি চুপ থাকেন, খারাপ মহিলা, বুড়ো হয়ে গেছে, এখনো রংঢং করে। পূর্ণার কথা মাটিতে পড়ার আগে তীব্র থাপ্পড়ে সে মাটিতে উল্টে পড়ল। চোখের দৃষ্টি গরম করে ফিরে তাকায় সে, দেখার জন্য কে মেরেছে তাকে। দেখল হেমলতা। হেমলতা অগ্নি চোখে তাকিয়ে আছেন তার দিকে, যেন চোখের দৃষ্টি দিয়ে পূর্ণাকে পুড়িয়ে ফেলবেন। পূর্ণার চোখ শিথিল হয়ে আসে। সে চোখ সরিয়ে নেয়। হেমলতা বললেন, নিজেকে সংশোধন কর, এখনো সময় আছে। পূর্ণা নতজানু অবস্থায় বলল, আমি এই মহিলাকে সহ্য করতে পারি না আম্মা। করতে হবে, ওনার অধিকার আছে এই বাড়িতে। আমি খুন করবো এই মহিলাকে। পূর্ণার রাগে শরীর কাঁপছে। পূর্ণার অবস্থা দেখে হেমলতার দৃষ্টি থমকে গেল। পূর্ণা কেন এমন হলো? তিনি কি এক মেয়ের শূন্যতার শোক কাটাতে গিয়ে আরেক মেয়েকে সময় দিচ্ছেন না? বুঝিয়ে শুনিয়ে পূর্ণাকে আবারও আগের মতো করতে হবে। তিনি কণ্ঠ খাদে নামানোর চেষ্টা করলেন, কিন্তু এরপর পূর্ণা যা বলল তিনি রাগ নিয়ন্ত্রণ করতেই পারলেন না। পূর্ণা বাসন্তীকে উদ্দেশ্য করে বলল, বেশ্যার মেয়ে বেশ্যাই হয়, আর বেশ্যার সাথে এক বাড়িতে থাকতে ঘৃণা করে আমার। হেমলতা ছুটে যান বাইরে, পাশের কঞ্চি নিয়ে ফিরে আসেন। বাসন্তী দ্রুত আগলে ধরেন পূর্ণাকে। হেমলতাকে অনুরোধ করেন, এত বড় শরীরের মাইরো না, ছোট মানুষ, বুঝে না। আপা, আপনি সরেন, ও খুব বেড়ে গেছে। বাসন্তীর স্পর্শ পূর্ণার ভালো লাগছে না। সে ঠেলে সরিয়ে দেয় তাকে। সঙ্গে সঙ্গে হেমলতা বাঁশের কঞ্চি দিয়ে পূর্ণার পিঠে বাড়ি মারলেন। পূর্ণা আর্তনাদ করে শুয়ে পড়ে। হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন। বাসন্তী পূর্ণাকে আগলে বসেন, অনুরোধ করেন, যুবতী স্ত্রীদের এমন করে মারতে নাই, আর মাইরো না। প্রেমা প্রান্ত ভয়ে গুটিয়ে গিয়েছে। হেমলতা চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তিনি বাঁশের কঞ্চি ফেলে লাহারি ঘরের দিকে যান। বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেলেন। মনে মনে মোর্শেদের উপর ভীষণভাবে ক্ষেপে যান। মোর্শেদ চিৎকার করে করে বাসন্তীর সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা চেনেছে, আর তাই এখন পূর্ণা কারো অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে। মোড়লবাড়ির ছোট সংসারটা কেমন যেন ওলট পালট হয়ে গিয়েছে। হেমলতা আকাশের দিকে তাকিয়ে হা করে নিঃশ্বাস নেন। সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত, সব যদি আবার আগের মতোই হয়ে যেত। সব কঠিন মানুষেরাই কি জীবনের এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়েন? কোনো দিশাই সে আর খুঁজে পায় না। আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে। 6 দিন পর পদ্মজার মেট্রিকের ফলাফল। এরপরই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। যদিও ফরিনা বেগম রাজি নন, কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ, সে পদ্মজাকে রাজধানীতে নিবেই। পদ্মজার কথা মনে হতেই আমির বই রেখে গোসলখানার দরজার দিকে তাকালো। তার ঘরের সাথে সাথে আগে গোসলখানা ছিল না, পদ্মজার জন্যই করা হয়েছে। সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই পদ্মজা চিৎকার করে উঠল। তাই দ্রুত ছুটে গেল সে। দরজা ঠেলে ভেতরে ঢুকলো। পদ্মজা শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে, কিছুটা কাঁপছে। আমির দ্রুত এসে বলল, কি হয়েছে? ওখানে ওখানে কে ছিল? আমাকে দেখছিল। পদ্মজার ইঙ্গিত অনুসরণ করে আমির সেদিকে তাকালো। গোসলখানার ডান দেয়ালের একটা ইট সরানো। সকালে তো সরানো ছিল না। পদ্মজা কাঁদতে লাগলো। কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখ পড়ল দেয়ালে, আর তখনই দুটি চোখ দেখতে পায় সে তাকাতেই চোখ দুটি সরে যায়। পদ্মজার পিল চমকে ওঠে। আমির পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শুকনা কাপড় পরে আসো, কেঁদো না। কথা শেষ হতেই সে বেরিয়ে যায়। যাওয়ার তারা দেখে মনে হলো অজ্ঞাত আগন্তুককে আমির চিনে। পদ্মজা দ্রুত কাপড় পরে নিল। এরপর আমিরকে খুঁজতে লাগলো। আমির সোজা রিদওয়ানের ঘরের দিকে যায়। রিদওয়ান পানি পান করছিল। আমির গিয়ে রিদওয়ানের বুকের শার্ট খামচে ধরে চিৎকার করে বলল, তোকে সাবধান করেছিলাম, দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম,
শার্ট ছাড়। ছাড়বো না। কি করবি? তুই আমার বইয়ের দিকে কোন নজর দিবি আর আমি ছেড়ে দিব? প্রমাণ আছে তোর কাছে? কুত্তার বাচ্চা, প্রমাণ লাগবে? আমি জানি না। আমির, মুখ সামলা, গালাগালি করবি না। করব। কি করবি তুই? আবার বলছিস শার্ট ছাড়। আমির ঘুষি মারে রিদওয়ানের নাকে। রিদওয়ান টাল সামলাতে না পেরে পলঙ্কের উপর হুমড়ি খেয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই রিদওয়ানের ঘরে ছুটে আসে। পদ্মজা ঘরের চৌকাঠে পা দিল মাত্র আমির রিদওয়ানকে টেনে হিচড়ে তুলে বলল, তোকে না করেছিলাম? বারবার না করেছি, তবুও শুনলি না? রিদওয়ান শক্ত দুই হাতে আমিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দূরে। আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরো হিংস্র হয়ে উঠে রিদওয়ানের দিকে তেড়ে আসে। নূরজাহান দৌড়ে এসে পথ রোধ করে দাঁড়ান। চিৎকার করে বললেন, কি হয়েছে তোদের? তোরা এমন করতেছিস কেন? দাদু, সরে যাও। খারাপ একটি গালি দিয়ে বললেন, ওরে আমি মাইরা ফেলবো। তুই কি ভালো মানুষের বাচ্চা? তেজ দিয়ে বলল রিদওয়ান। আমির নূরজাহানকে ডিঙিয়ে রিদওয়ানকে আঘাত করতে প্রস্তুত হলো, তখন মজিদ হাওলাদারের কর্কশ কণ্ঠ ভেসে আসে, যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আমির মজিদ হাওলাদারকে এক নজর দেখে শান্ত হওয়ার চেষ্টা করলো, পরে জ্বলে উঠে বলল, আব্বা, আপনি জানেনও কি করেছে? পদ্মজা গোসল করছিল, আরো লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমিরের কণ্ঠ থেকে যেন অগ্নি ঝরছে। ফরিনা, আমিনা, রানীসহ হাওলাদার বাড়িতে কাজ করা দুজন মহিলা ছি ছি করে উঠল। রিদওয়ান সাবধানে প্রশ্ন করল, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ লাগবে? আমি জানি এটা তুই ছিলি। বিয়ের রাতেও তুই পদ্মজার কাছে গিয়েছিলি। অপবাদ দিবি না। তুই ভালো করেই জানিস আমি অপবাদ দিচ্ছি না। তুই কি করে শতভাগ নিশ্চিত হতে পারছো ছেলেটা রিদওয়ানই ছিল? পদ্মজা দেখেছে নাকি তুমি? বললেন মজিদ। আব্বা, কেউ দেখেনি, কিন্তু আমি নিশ্চিত ওই চরিত্রহীন ঋদু, কারণ আমার আগে থেকেও ও পদ্মজাকে পছন্দ করত। পদ্মজা বিস্ময়ে তাকালো। কি হচ্ছে? কি সব শুনছে? ফরিনার দুটো ঠোঁট হা হয়ে গেল, মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছেন। আমিনা বললেন, আপা, আমি আগেই কইছিলাম এই সিঁড়ি বিনাশিনী, এই সিঁড়ির রূপ আগুনের লাকান। এই সিঁড়ির জন্য এখন বাড়ির ছেড়াদের ভেজাল হইতাছে। আমির আমিনার কথা শুনেও না শোনার ভান করলো। মজিদকে বলল, আব্বা, আপনি এর বিচার করবেন না আমি ওকে মেরে ফেলবো? আর আম্মা, এরপরও বলবা এই বাড়িতে রেখে পদ্মজাকে আমি চলে যাব? আমাকে তো ফিরতেই হবে ঢাকা। পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাব না। মনে রেখো আব্বা, তুমিও কথাটা মনে রেখো, আমি তোমার ব্যবসায় আর নেই। যদি পদ্মজা আমার সাথে ঢাকায় না যায়, তুমি যেখানে যাবা তোমার বউ তো সেখানেই যাবে। বউ রেখে কেন যাবা? আর রিদওয়ান, তুমি আমার সাথে আসো, তোমার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। মজিদ হাওলাদার বেরিয়ে যান। আমির পদ্মজার হাত ধরে পদ্মজাকে বলল, আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না। খুশিতে পদ্মজার চোখের তারায় অশ্রু জলজল করে উঠে। সে আমিরের এক হাত শক্ত করে ধরে বোঝায়, আমি আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। এমন সময় হাওলাদার বাড়িতে রাতের রান্না করা হয়। মগা এক ব্যাগ মাছ নিয়ে গেছে, লতিফা মাছ কাটছে। লতিফা এবারের কাজের মেয়ে, সবাই ছোট করে লুতু ডাকে। ফরিনা ভাত বসিয়েছেন আর অনবরত বলে চলেছেন, আমি এই বাড়ির বড় বান্দি, দাসী আমি। বাবুর বাপ দাসী পুষে রাখছে, দাসী পালে। সারাদিন কাম করি, অন্যরা হাওয়া লাগায় ঘুরে। মরণ হয় না আমার, মরণই আমার একমাত্র শান্তি। পদ্মজা গুনগুন করে গান গাচ্ছে আর রান্নাঘরের আশেপাশে ঘুরছে। ফরিনার সব কথাই তার কানে আসছে, তার গায়েও লাগছে না, বরং হাসি পাচ্ছে। সে বহুবার রান্নাঘরে গিয়েছে কাজ করার জন্য, ফরিনা তাড়িয়ে দিয়েছেন, কাজ করতে হবে না বলেছেন। আর এখন বলছেন কেউ সাহায্যই করেন না। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকলো, বলল, আম্মা, আমি সাহায্য করি। এই সেরি, তুমি এত বেয়াদব ক্যারে? কতবার কইছি তোমার সাহায্য করতে হইব না? না মানে আপনি বলছিলেন কেউ সাহায্য করে না। তোমারে তো বলি নাই, তোমার গায়ে লাগে কেন? মেঝে ঝাড় দিয়ে দেই? তোমারে কইছি আমি, তুমি যাও এখান থেকে, যাও কইতাছি। পদ্মজা বেরিয়ে আসে। বাসায় লাবণ্য নেই, আমিরও নেই। কার কাছে যাবে? রানী আছে। রানীর কথা মনে হতেই পদ্মজা রানীর ঘরের দিকে গেল। যাওয়ার পথে সন্ধ্যার আজান ভেসে আসে কানে, তাই আর সেদিকে এগুলো না, নিজের ঘরের দিকে হেঁটেই চলে গেল। নামাজ পড়তে হবে। নামাজ পড়ে সূরা ইয়াসিন একবার পড়ল। এরপর জানালা লাগাতে গিয়ে রানীকে দেখতে পেল সেদিনের মতো জঙ্গলের ভেতরেই ঢুকছে। আর কিছু মুহূর্ত পার হলে চারিদিক রাতের গাঢ় অন্ধকারে তলিয়ে যাবে। এমন সময় কি করতে যাচ্ছে ওখানে? এত সাহসী কি করে হয়? পদ্মজা হুড়মুড়িয়ে ঘর থেকে বের হয়। আজ সে এই শেষ দেখে ছাড়বে। লাবণ্য সবে মাত্র সদর ঘরে ঢুকেছে। পদ্মজাকে তাড়াহুড়ো করে কোথাও যেতে দেখে বলল, কিরে, কই যাস? পদ্মজা চমকে উঠল। এরপর বলল, এই তো এইখানেই। কই ছিলি? আচ্ছা, পরে কথা বলবো, আসি এখন। লাবণ্য ঠোঁট উল্টে পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে। এরপর মনে মনে ভেবে নিল 2 তলা থেকে হয়তো দেখেছে দা ভাই আসছে, তাই এগিয়ে আনতে যাচ্ছে। সে নিজ ঘরের দিকে চলে গেল। পদ্মজা কখনো বাড়ির পিছনের দিকে যায়নি, এই প্রথম যাচ্ছে। বাড়ির ডান পাশে বিশাল পুকুর, কালো জল, অথচ বাড়ির সামনের পুকুরে স্বচ্ছ জল।
2 মিনিট লাগে শাকসবজির ক্ষেত পার হতে। বাড়ির পিছনে এরকম শাকসবজির বাগান আছে সে জানতো না। এরপর পৌঁছালো জঙ্গলের সামনে। সেখান থেকে অন্দরমহলের দিকে তাকালো। ওই তো তাদের ঘরের জানালা দেখা যাচ্ছে, আর একটা জানালাও দেখা যাচ্ছে। পদ্মজা কপাল কুঁচকে খেয়াল করলো সেই জানালার গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে। পদ্মজা ঠাউর করার চেষ্টা করলো এটা কার ঘর। মনে হতে বেশি সময় লাগলো না, এটা রুম্পা ভাবির ঘর। তবে কি তিনিই তাকিয়ে আছেন? পদ্মজা আবার তাকালো। রুম্পা জানালার পর্দা সরিয়ে হাত নাড়ায়। পদ্মজা মৃদু হেসে হাত নাড়ালো। দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় পদ্মজাকে। তার ভেতরে লুকানো আছে কোনো এক রহস্যময় গল্প। ভাবি, এই নিয়ে কি করেন রাইতের বেলা? ভূমিকম্পে ভূমি যেভাবে কেঁপে উঠে পদ্মজা ঠিক সেভাবেই কেঁপে উঠল। তাকিয়ে দেখলো মদনকে। সে জঙ্গলের ভিতর থেকে আসছে। পদ্মজা আমতা আমতা করে বলল, হাঁটতে এসেছিলাম এই রাইতের বেলা, বিকেল থেকেই, এখন ফিরে যাচ্ছিলাম। চলেন একসাথে যাই। জায়গাটা ভালো না ভাবি? আপনি হয়েছেন সুন্দরী মানুষ, জিনবুতের আসর পড়ব। আপনি যান, আমি আসছি। আর কি করবেন এখানে? পদ্মজা জঙ্গলের দিকে তাকালো। অদ্ভুত এক অনুভূতি হয়। সব জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠে। সে অন্ধকারে খোঁজার চেষ্টা করলো রানীকে, পেল না। এদিকে মদনের সাথে না গেলে সে যদি বাড়িতে বলে দেয় তাহলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর একটার পর একটা মিথ্যে বলতে হবে। পদ্মজা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অবধি গিয়ে আবার চলে আসবে। মদন কিছুতেই যাচ্ছে না, আর পদ্মজা অন্দরমহলের ভেতর ঢুকতেও চাইছে না। সে বারবার বলছে, আমি একটু হাঁটবো এদিকে, আপনি যান। রাইতের বেলা একলা থাকবেন, আমার কাম আপনারা দেখা রাখা। এদিকে তো আলো জ্বলছে, উনিও আসবেন এখন, আপনি যান। আর আপনার তো পা কাদা মাখা, এভাবে বেশিক্ষণ না ঘুরে ধুয়ে আসুন, যান। মদন পায়ের দিকে তাকালো। লুঙ্গি হাঁটু অবধি তুলে বেঁধে রাখা। সে হেসে বলল, আচ্ছা আমি তাহলে ধুয়ে আইতাছি, বেশিক্ষণ লাগবো না কিন্তু। আচ্ছা আসুন। মদন চলে যেতেই পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। গলার মাঝে যেন কাটা বিঁধেছিল। বাড়ির পিছনে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেল আমিরকে। আমির আলোকঘর পেরিয়ে এদিকে আসছে। পদ্মজা আর ঘুরে দাঁড়াতে পারল না, আলোকঘরের দিকেই চেয়ে রইল। আমির পদ্মজাকে দেখতে পেয়ে লম্বা করে হাসল, বলল, পদ্মাবতী কি আমার জন্য অপেক্ষা করছে? বোধহয় করছি। আমির ভ্রুকুটি করে বলল, বোধহয় কেন? ঘরে একা ভালো লাগছিল না, তাই হাঁটতে বেরিয়েছিলাম। আপনি নামাজ পড়েছেন? এই যে মাথায় টুপি, মসজিদ থেকে আসলাম। পদ্মজা আর চোখে অন্দরমহলের ডান দিকে তাকায়। সেখানে কি সে আর যেতে পারবে না? পদ্মজা উসখুস করতে লাগলো। আমির পদ্মজাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমিরের কাজে পদ্মজা হতভম্ব হয়ে গেল। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে নাকি। এরপর আমিরের হাতের বাঁধন ছুটানোর চেষ্টা করতে লাগলো আর বলল, ছাড়ুন, কেউ দেখবে। কেউ দেখবে না, এদিকে কেউই নেই। আমিরের কণ্ঠ মোহময়। সে পদ্মজার ঘাড়ে থুতনি রাখলো। এরপর ঠোঁটের ছোঁয়া লাগাতেই পদ্মজা কেঁপে উঠল। জোর করে আমিরের হাতের বাঁধন ছুটিয়ে সরে গেল। বলল, আপনি ঘরে যান। আচ্ছা চলো, আপনি যান, আমি আসছি। কেন, তুমি কোথায় যাবে? পদ্মজা নিচের ঠোঁট কামড়ে কিছু বলল, আর এরপর বলল, আলোক ঘরে যাব। আপনি যান, নয়তো আম্মা আমাকে খুঁজবে। আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব, এরপর সব বলবো। আরে কি করবে বলবে তো, আপনি যান না। পদ্মজা ঠেলে আমিরকে অন্দরমহলের দিকে পাঠালো। আমির অসহায় মুখ করে জিজ্ঞাসা করলো, আমিও থাকি? আপনি ঘরে গিয়ে বসবেন আর আমি চলে আসব। পদ্মজার অনুরোধ ফেলা যাচ্ছে না। আমির না চাইতেও অন্দরমহলে চলে গেল। পদ্মজা এক নিঃশ্বাসে দৌড়ে অন্দরমহলের ডান পাশে চলে আসে। সঙ্গে সঙ্গে রানীর মুখোমুখি হয়। রানী ও পদ্মজা একসাথে কেঁপে উঠল। দুজন অপ্রস্তুত হয়ে পড়ে। রানী আগে কথা বলল, রাইতের বেলা এমনি ছুটতেছো কেন? পদ্মজার মাথা থেকে ঘুমটা পড়ে গেছে সেই কখন। দৌড়ে আসাতে চুলের খোপাও খুলে গেছে। গাছগাছালির বাতাসে তীর তীর করে চুল উঠছে, তবুও সে ঘামছে। আমতা করে বলল, আমি তো হাঁটতে বের হয়েছি, জোনাকি দেখলাম এদিকে, তাই নিতে এসেছি। ও, কই জোনাকি? নাই তো, একটু আগেই ছিল, এখন তো নাই। রাইতের বেলা একলা থাকবা কেন? আসো ঘরে যাই। তুমি কোথায় গিয়েছিলে রানী আপা? সন্ধ্যার আজানের আগে তোমার ঘরে গেলাম, পেলাম না। এদিক দিয়ে কোথাও ছিলে, কিন্তু এদিকে তো ঝোপঝাড়, জঙ্গল। পদ্মজার প্রশ্নে রানীর মুখ রক্তিম হয়ে উঠল। কেমন অস্বাভাবিক হয়ে উঠে মুখ। সে অপ্রস্তুত হয়ে আসলো। কি বলবে খুঁজছে, যে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। পদ্মজা অপেক্ষা করছে রানী কি বলে শোনার জন্য। পদ্মজা ডাকলো, আপা, আরে আমি তো ওষুধ খুঁজতে এসেছিলাম। কি ওষুধ? তুমি চিনবা না, আসো বাড়িতে যাই, মেলা রাত হয়ে গেছে। রানী পদ্মজাকে রেখে এগোতে লাগলো। এটাকে পালিয়ে যাওয়া বলে। পদ্মজা আর থেকে কি করবে, সেও রানীর পিছু পিছু অন্দরমহলে চলে আসে। ঘরে ঢুকতেই আমির হামলা করে। এবার কি কাহিনী বলতো, বিশ্বাস করবেন?
তোমার কথা বিশ্বাস করব না এ হয়? রানী আপা প্রায় জঙ্গলের ভিতরে যায়। আমি জানালা থেকেই দেখি উনি এমনভাবে যান যেন চুরি করতে যাচ্ছেন। আমি শুনে অবাক হলো। সে সাপা স্বরে প্রশ্ন করে বলল, সত্যি প্রায় যায়? আমি সত্যি বলছি। আমি চিন্তিত হয়ে কিছু ভাবে, কপালের চামড়া কুচকে গেছে। গভীর ভাবনায় বিভোর সে। পদ্মজা বলল, আমি আজ অনুসরণ করে জঙ্গল অবধি গিয়েছিলাম। মদন ভাইয়ার জন্য ভেতরে ঢুকতে পারিনি। এরপর আপনি এলেন, পরে আবারও যেতে চেয়েছি, কিন্তু ততক্ষণে রানী আপা চলে এসেছে। সরাসরি প্রশ্ন করেছি কেন জঙ্গলে গিয়েছিল। বলল ঔষধ আনতে, মানে কোনো ঔষধি পাতা। কিন্তু আমার বিশ্বাস হয়নি। প্রায় কেন কেউ ঔষধি পাতা আনতে যাবে, আবার ভোরে আর রাতে? পদ্মজা এক দমে কথাগুলো বলল। আমির বলল, আব্বাকে বলতে হবে। আগে শুনুন। বলো, এখন কাউকে বলবেন না। বলা উচিত, ব্যাপারটা জটিল মনে হচ্ছে। আমরা আগে বের করি কি হয়েছে, কি করতে যায়, এরপর নিজেরা সমাধান করতে পারলে তারপর করব, নয়তো বড়দের বলবো। যদিও আমরা নিশ্চিত না কোনো সমস্যা আছে কিনা। অবশ্যই সমস্যা আছে। তুমি জানো ওদিকে কোনো মহিলা ভুলেও যায় না, যেতেও চায় না ভয়ে। সেখানে রানী যায়, বড় কোনো কারণ আছে। আমরা বের করি সেটা কিভাবে? আমার মনে হচ্ছে আবার যাবে। কাল পরশুর মধ্যে আমরা পিছু পিছু যাব। খারাপ বলনি, কাউকে বলবেন না এখন, অনুরোধ। আমির হাসলো। পদ্মজার কোমর পিছন থেকে জড়িয়ে ধরে বলল, বলবো না। আপনি কারণে অকারণে ছোঁয়ার শুধু বাহানা খুঁজেন, এতে তো পাপ নেই। খাওয়ার সময় হয়েছে, চলুন। ঠিক সময় না গেলে আম্মা চিল্লাবেন। আম্মারা চিল্লাই, তোমাকে খয়েরি রঙে বেশি সুন্দর লাগে। আমি তো খয়েরি শাড়ি পরিনি, পুরো কথা বলতে দাও। আচ্ছা বলুন। আর কালো রঙে আবেদনময়ী লাগে, আকর্ষণীয়। আমির ফিসফিসিয়ে কথাগুলো বলল। পদ্মজার কানে ঘাড়ে আমিরের নিঃশ্বাস ছিটকে পড়ে। সে ঘুরে আমিরের দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি সবসময় আকর্ষণীয়। আমির হৈ হৈ করে উঠল, সত্যি? কত 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 দিন পর একটু প্রশংসা করলে। আল্লাহ! আমির যেন আর খুশি আটকাতে পারছে না। পদ্মজা মৃদু আওয়াজ করে হাসলো, বলল, প্রশংসা শুনতে খুব ভালোবাসেন? অবশ্যই, তবে বইয়ের প্রশংসা করতে আরো বেশি ভালোবাসি। আমির আরো শক্ত করে পদ্মজার কোমর আঁকড়ে ধরে। পদ্মজা আমিরের দুই হাত ধরে বলল, আপনি সবসময় এত শক্ত করে আঁকড়ে ধরেন, গায়ের জোর দেখান কেন? ভালো লাগে না? মোটেও না, আদর করে ধরবেন। আমির হাতের বাঁধন কোমল করে দিয়ে বলল, লজ্জার ছিটে ফোটাও গিলে ফেলেছ দেখছি। বিয়ের এতদিন পরও কোন মানুষটা লজ্জা পায় আমাকে দেখাবেন? আমিও তো ভং ধরতে পারবো না। কি ঝাঁজ কথায়! এবার তো ছাড়ুন, ইচ্ছে হচ্ছে না। আবার শক্ত করে ধরেছেন। যদি দৌড়ে পালাও? পালিয়ে আর যাবো কতটুকু? আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে এক হাতে কোমরে চেপে ধরল। তখনই লতিফা হুড়মুড়িয়ে ঘরে ঢোকে। পদ্মজা আমির দুজনে দুজকে ছিটকে যায়। আমির ধমকে উঠল, লুতু, কতবার বলেছি না ঘরে ঢুকবি না? আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি? পদ্মজা খেয়াল করে আমির কথাগুলো রাগে বলার চেষ্টা করলেও রাগের মতো হয়নি। পদ্মজার হাসি পেল। লতিফার মুখের অবস্থা দরজা চিপায় পড়ার মতো। সে আমিরকে ভীষণ ভয় পায়। কাচুমাচু হয়ে বলল, খালাম্মা খাইতে যাইতে কইছে। পদ্মজা নূরজাহানের পা টিপে দিচ্ছে। তার মূল উদ্দেশ্য রুম্পার ঘরে যাওয়া। সকাল থেকে বারংবার রুম্পার ঘরে ঢোকার চেষ্টা করেছে সে, পারেনি। মদন কিছুতেই ঢুকতে দেয়নি। তার এক কথা, নূরজাহান না বললে ঢুকতে দিবে না। অগত্যা পদ্মজা নিরাশ হয়ে নূরজাহানের ঘরে এসে পা টিপা শুরু করে। যদি একটু পটানো যায়। ঘণ্টাখানেক ধরে সে নূরজাহানের পা টিপছে। হাত ব্যথায় টনটন করছে। নূরজাহান আয়েশ করে ঘুমাচ্ছেন। কখন যে সে ঘুম ভাঙবে, এভাবে কেটে যায় আরও অনেক সময়। নূরজাহান চোখ মেলে তাকান। পদ্মজাকে বললেন, এখনও আসো? পদ্মজা মৃদু হাসল। নূরজাহান বললেন, অনেকক্ষণ হইছে, যাও এখন ঘরে যাও। পদ্মজার চোখে মুখে আধার নেমে আসে। পরক্ষণেই মিষ্টি করে হেসে বলল, আপনার ঘুম ভালো হয়েছে? সে হয়েছে। দাদু, একটা প্রশ্ন করি? করো। রুম্পা ভাবিকে যেদিন দেখেছিলাম অনেক নোংরা দেখাচ্ছিল। ওনাকে পরিষ্কার করার জন্য একটা মেয়ে দরকার, কিন্তু সবসময় মদন ভাইয়া পাহারা দেন। সার এলাকান শক্তি ওই শরীর, হেললগে শরীরা পারবো না, সবাই ডরায়। তাই বলে এভাবে অপরিষ্কার হয়ে পড়ে থাকবে সবসময়? সবাই ডরায়, কেউ যাইব না সাফ করে দিতে। তুমি বেহুদা কথা কইতেছ। নূরজাহানের কঠিন কণ্ঠের সামনে পদ্মজার আসল কথাটাই মুখে আসছে না। সে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়ে বলল, আমার মনে হয় আমি পারবো। ভাবি আমাকে আঘাত করবে না। আমাকে যাওয়ার অনুমতি যদি দিতেন। পাগল ইসেরি কেমনে খামসা ধরছিল মনে নাই? আর কথা কইও না, যাও এখন এন্তিকা। পদ্মজা আর কিছু বলার সাহস পেল না। সে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায়। দুইতলার বারান্দা থেকে আলোক ঘরের সামনের খালি জায়গা দেখা যাচ্ছে। সেখানে গ্রামের মানুষের ভিড়। মজিদ হলদার তার গ্রামের লোকজনকে নিয়ে গ্রামের মানুষদের সমস্যার কথা শুনছেন। কাউকে অর্থ দিয়ে সাহায্য করছেন, কাউকে বা ধান দিয়ে। এই ব্যাপারটা প্রায়ই ঘটে। পদ্মজার খুব ভালো লাগে, গর্বও হয়।
পূর্ণা ঘাটে বসে আছে। মাদিনী নদীর জলের স্রোতে তার দৃষ্টি স্থির। প্রান্ত প্রেমা স্কুলে গিয়েছে, সে যায়নি। ইদানিং সে স্কুলে যায় না একদমই, ভালোই লাগে না। পদ্মজা যাওয়ার পর থেকে সব যেন থমকে গেছে তার। পদ্মজার শূন্য জায়গাটা কিছুতেই পূর্ণা মানতে পারছে না। বাড়ির প্রতিটি কোণে সে পদ্মজার স্মৃতি খুঁজে পায়। এই তো ঘাটে বসে দুজন কত সময় পার করত, কত গল্প করত। আজ পদ্মজার জায়গা শূন্য। পূর্ণা অনুভব করে সে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসে পদ্মজাকে। পদ্মজার প্রতিটি কথা তার কানে বাজে। এতদিন হয়ে গেল তবু এই শোক, এই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না সে। পূর্ণার চোখ দুটি ছলছল করে ওঠে। সে নিজের ঠোঁট কামড়ে দুইবার ডাকলো, আপা, আপারে। বাসন্তী দূর থেকে পূর্ণাকে দেখতে পেলেন। জুতা খুলে পা টিপে টিপে হেঁটে আসেন, পূর্ণার পাশে বসেন। পূর্ণা এক ঝলক বাসন্তীকে দেখে দ্রুত চোখের জল মুছল। এরপর বলল, আপনি এখানে কেন এসেছেন? প্রশ্ন ছুড়ে দিয়ে পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টি মেলে বাসন্তীর দিকে তাকালো। দেখতে পেল বাসন্তীকে আজ অন্যরকম লাগছে। আর একটু খেয়াল করে বুঝতে পারলো অন্যরকম কেন লাগছে। আজ বাসন্তীর ঠোঁটে লিপস্টিক নেই, কপালে টিপ নেই, চোখে গাঢ় কাজল নেই। থুতনির নিচে সবসময় কালো তিলটা ফোঁটা দিতেন তিনি, সেটাও নেই। পূর্ণা বাসন্তীর হাতের দিকে তাকালো। হাতে 2-3 ডজন চুড়িও নেই, দুই হাতে শুধু দুটো সোনার চিকন চুড়ি। পূর্বের মতো প্রশ্ন করে উত্তরের অপেক্ষা না করে পূর্ণা পাল্টা প্রশ্ন করলেন, আপনি আজ সাজেননি? না সাজলেও ভালো লাগে না? বেশ আগ্রহ নিয়ে জানতে চাইলেন বাসন্তী। পূর্ণা বাসন্তীর চোখে মুখে স্নিগ্ধতা খুঁজে পেল। মায়াবী প্রাকৃতিক সৌন্দর্য, চকচক গাল, 40-এর উপর বয়স মনেই হয় না। কিন্তু মুখে কিছু বলল না পূর্ণা। সে চোখ সরিয়ে নিল। বাসন্তী বললেন, আমার সাথে গপ্প করবা? আমার ঠেকা পড়ে নাই। পূর্ণার ঝাঁঝালো স্বর। বাসন্তী পূর্ণার পাশ ঘেঁষে বসেন। পূর্ণা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলেন। কিছু কঠিন কথা শোনানোর জন্য প্রস্তুত হলো সবেমাত্র। তখন বাসন্তী বললেন, আম্মা, আমি তোমার আব্বারে ভালোবাসছিলাম সত্যি, তবু শেষ বয়সে আইসা একটা ভুল করে ফেলছি। ভুল যখন বুঝতে পারি তোমার আব্বারে বলি, কিন্তু তোমার আব্বা মুখ ফিরাইয়া নিল। আমার তোমার আব্বা ছাড়া কোনো গতিই ছিল না, তাই গ্রামের মানুষ নিয়ে আসছিলাম। আমার এই কাজের জন্য তোমাকে এত বড় ক্ষতি হবে জানলে এমন করতাম না। যাই গেছে সব কথা। তোমার আব্বা আমারে আজও মেনে নেয় নাই, তাতে আমার কোনো দুঃখও নাই। তোমার আম্মার মতো একটা ছোট বোন পাইছি, তোমরা 2টা বোন এর মতো সন্তান পাইছি। আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই, কখনো হইবও না। সন্তানের শূন্যতা আমারে খুঁড়ে খুঁড়ে খায়। তোমাদের বাড়িতে আসার পর থেকে সেই দুঃখ ঘুষে গেছে। প্রান্ত প্রেমা যখন আমারে বড় আম্মা কইয়া ডাকে, আমার খুশিতে কান্দ নেয়া পড়ে। শুধু ভালো লাগে না তোমার গোমট মুখটা। বিশ্বাস করো আম্মা, তোমারে আর তোমার মারে আমি তাড়াতে আসি নাই। সে আইসে হীরার টুকরা হইয়া। তার মতো মানুষ হয় না। আমি যা চাইছি তার থেকেও বেশি পাইছি। সেটা তোমার আম্মাই আমারে দিছে। আমি চাই না তোমার জন্য আমি কোনো কষ্টের কারণ হইয়া দাঁড়াই। আমি তোমারে বলবো না আমারে আম্মা ডাকতে। তুমি শুধু আমারে একটু মন থেকে মাইনা নাও, তাইলেই চলবো। হাসি খুশি থাকো। আমি তোমার বন্ধু হইবার চাই। তোমরা যেমনি বলবা আমি তেমনিই চলো। এই যে দেখো, তোমার সাজগোজ আমার পছন্দ হয় না বইলা আমি আর সাজি নাই, আর কোনোদিনও সাজবো না। আমি কি কম সুন্দর নাকি যে সাজতে হইব? পূর্ণার মন ছুঁতে পেরেছে বাসন্তীর কথা। পূর্ণা বরাবরই কোমল মনের, তবুও শক্ত কণ্ঠে বলল, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আপনি আপনার মতো থাকুন প্রেমাপ্রান্তকে নিয়ে, আমি আমার মতো থাকবো আমার মাকে নিয়ে। আমার আর কারোর কোনো বন্ধুত্বের দরকার নেই। বাসন্তীর চোখ ছলছল করছে, তবুও তিনি হাসতে কার্পণ্য করলেন না। বললেন, তোমার চুল অনেক সুন্দর আর লম্বা, এখন তো ভর দুপুর, বাইন্দা রাখো। পূর্ণা চুলগুলো হাত খোপা করে নিল। এরপর বলল, আম্মা এখনো ঘুমে? হ্যাঁ, আম্মার কি যে হয়েছে, কখনো একদমই ঘুমায় না, আর কখন যে ঘুম থেকে উঠতেই পারে না। পদ্মজার জন্য কান্দে দেখি, শরীর দুর্বল হইয়া পড়ছে, এই জন্যই ঘুমাইতেছে। পূর্ণা উঠে দাঁড়ায়। বাসন্তী বললেন, আমি রানছি বলে সকালে খাইলা না, এখন নিয়ে আসি ভাত, পরে খাবো। বলে পূর্ণা দ্রুত পায়ে বাড়ির ভেতর চলে গেল। হেমলতা ঘরে এসে দেখল তিনি গভীর ঘুমে আচ্ছন্ন, চুল ছড়িয়ে আছে বালিশে। কেমন শুকিয়ে গেছেন, এতক্ষণ না খেয়ে থাকলে আরও শুকাবে। ডাকা উচিত। পূর্ণা ডাকলো, আম্মা, আম্মা। হেমলতা সাড়া দিলেন না। পূর্ণা ঝুঁকে হেমলতার গায়ে হাত দিয়ে ডাকলো, ও আম্মা, উঠো এবার, দুপুর হয়ে গেছে। আম্মা, ও আম্মা। হেমলতা চোখ খুললেন, চোখের মণি ফ্যাকাশে। তিনি উঠতে চাইলে হুট করে হাত কাঁপতে লাগলো। পূর্ণা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে আম্মা? হেমলতা কিচ্ছুটি বললেন না। পূর্ণা হেমলতাকে ধরে উঠল এবং হেমলতা পূর্ণার দিকে চেয়ে ক্ষীণ স্বরে প্রশ্ন করেন, কে তুমি? হেমলতার এমন প্রশ্নে পূর্ণা চমকে উঠল, চাপা স্বরে অবাক হয়ে উচ্চারণ করলো, আম্মা। সেকেন্ড কয়েক পর পূর্ণার ওপর থেকে হেমলতা চোখ সরিয়ে নিলেন। পূর্ণা বলল, আমাকে চিনতে পারছো না?
হেমলতা বিছানা থেকে নামতে নামতে বললেন, ঘুমটা হঠাৎ ভেঙে গেল, তাই এমন হয়েছে। সবার খাওয়া দাওয়া হয়েছে? পূর্ণা তখনও অবাক চোখে তাকিয়ে আছে। হেমলতা পূর্ণার দিকে তাকান, জিজ্ঞাসা করেন, কি রে, কিছু জিজ্ঞেসই করেছি না? হয়েছে, দুপুরের আজান পড়বে, এতক্ষণ ঘুমিয়েছি, আরও আগে ডাকতে পারলি না? ঘুমাচ্ছিল আরাম করে, তাই ডাকিনি। ফজরের নামাজটাও পড়া হলো না, এখন কাজা পড়তে হবে। তুই নামাজ পড়েছিলি তো? পড়েছি। খেয়েছিস? না। এরকম করে আর কতদিন চলবে রে পূর্ণা? যা খেয়ে নে। পূর্ণা বাধ্য মেয়ের মতো হেঁটে চলে গেল রান্নাঘরে। ক্ষুধায় পেট চোচো করছে, কতক্ষণ না খেয়ে থাকা যায় রাগ করে। হেমলতা খোলা চুল হাত খোপা করে নেন, এরপর কলপারের দিকে যান। অজু করে ঘরে ঢোকার সময় দেখেন পূর্ণা খাচ্ছে। তিনি পূর্ণার উদ্দেশ্যে বললেন, খাওয়া শেষ করে ঘরে আসিস তো। পূর্ণা খেয়ে দিয়ে থালা ধুয়ে গুছিয়ে রাখে। রান্নাঘর থেকে বের হয়ে দেখে চারা গাছ লাগানোর জন্য বাসন্তী উঠানের এক কোণে বসে মাটি খুঁড়ছেন। পূর্ণা দৃষ্টি সরিয়ে হেমলতার ঘরে আসে, এসে দেখে হেমলতা জায়নামাজে অসম্ভব উদ্বিগ্ন হয়ে বসে আছেন। পূর্ণা ডাকলো, আম্মা। হেমলতা চমকে তাকান। পূর্ণা দ্বিতীয়বারের মতো অবাক হয়, চমকানোর কি এমন হলো? হেমলতা স্বাভাবিক হয়ে বসেন, জায়নামাজ ভাঁজ করেন ধীরে সুস্থে, এরপর পূর্ণাকে কাছে এসে বসতে বলেন। পূর্ণা পাশে এসে বসে। হেমলতা ভারী কণ্ঠে বললেন, আপার প্রতি তোর এত রাগ কেন? আম্মাকে বল। এখন রাগ নেই, প্রেমাপ্রান্তের মতো মিলেমিশে থাকতে পারবি না? ওরা বড় আম্মা ডাকে, তুই শুধু খালাম্মা ডাকবি। মাত্র উঠলে ঘুম থেকে, আগে খাও, এরপর এসব কথাবার্তা বলবো। আমি এখনই বলবো, কথাগুলো বলবো বলবো করে বলা হয়নি। দেখ পূর্ণা, আপা অন্য পরিবেশে বড় হয়েছে, থেকেছে, তাই একটু অন্যরকম। তাই বলে মানুষটা তো খারাপ না। আপা সত্যি একটা সংসার চায়, পরিবারের একজন সদস্য ভাবতে দোষ কোথায়? বাকি জীবনটা কাটাক না আমাদের সাথে। আমার কাজকর্মেরও একজন সঙ্গীও হলো। বয়স তো হচ্ছেই, একা সব সামলানো যায়? আপারও বয়স হচ্ছে, কিন্তু দুজনে মিলে তো কাজ করতে পারবো। কয়দিন পর তোর বিয়ে হবে, প্রেমার বিয়ে হবে, শ্বশুরবাড়ি চলে যাবি, তখন আমার একজন সঙ্গী থাকলো। আর এমন তো নয় যে আপার মনে বিষ আছে। আপারও ভালো সঙ্গ দরকার, ভালো পরিবেশ, ভালো সংসার। আমি দেখেছি আপা কত সুখে আছে এখানে, প্রেমাপ্রান্তর জন্য জান দিতেও প্রস্তুত। নিঃসন্তান বলেই হয়তো এমন। আপা কিন্তু এখন আমাদের ছাড়া অসহায়। ওনার মা মারা গেছে, বাবাও তো নেই, আত্মীয় স্বজনও নেই। এই বয়সে যাবেই বা কোথায়? আমরা যদি একটু মানিয়ে নিতে পারি তাহলে কি হয় না? সতীন হলেই সে খারাপ হবে, সৎমা হলেই সে খারাপ হবে, এমন কোনো বাণী আছে? পূর্ণা বেশ অনেকক্ষণ চুপ করে রইল, এরপর বলল, উনি কিন্তু অনেক সাজগোজ করেন। যদিও আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবেন না, তবে উনার কথার ধরন আমার ভাল লাগে না। দন্তস্বকে ছ বলে উচ্চারণ করেন, শুদ্ধ অশুদ্ধ মিলে জগা খিচুড়ি বানিয়ে কথা বলেন। হেমলতা পূর্ণার কথায় হাসলেন। পূর্ণা ওড়নার আঁচল আঙুলে পেঁচাতে পেঁচাতে এদিক ওদিক তাকাচ্ছে। হেমলতা পূর্ণার মাথায় হাত রাখলেন, বললেন, তোর আপা যদি প্রান্তকে শুদ্ধ ভাষা রপ্ত করিয়ে ফেলতে পারে, তুই তোর বাসন্তী খালাকে স্ব উচ্চারণ শেখাতে পারবি না? উনি শিখবেন? বললে অবশ্যই শিখবেন। সত্যি? বলেই দেখ। এখন যাব? যা। যাচ্ছি। পূর্ণা ছুটে বেরিয়ে গেল। হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে আসেন, সেলাই মেশিনের সামনে বসেন। অনেকগুলো কাপড় জমেছে, সব শেষ করতে হবে। উনি বাসন্তীকে পেল না। পূর্ণা এদিক ওদিক খুঁজতে থাকলো তাকিয়ে তাকিয়ে। বাসন্তী কলপার থেকে হাত পা ধুয়ে বেরিয়ে আসেন। পূর্ণা কথা বলতে গিয়ে দেখে জড়তা কাজ করছে। 2-3 বার ঢোক গুলে ডাকলো, শুনুন। বাসন্তী দাঁড়ালেন, পূর্ণাকে দেখে হাসলেন। পূর্ণা এগিয়ে এসে বলল, আপনাকে আমি পড়াবো। কি পড়াইবা? লাহারি ঘরের বারান্দায় আসেন আগে। বাসন্তী কিছু বুঝেই উঠতে পারছে না, তবুও পূর্ণার পিছু পিছু ছুটে গেলেন। বারান্দায় চৌকির উপর পূর্ণা বসে রইল। পূর্ণার সামনে বাসন্তী বসেন উৎসুক হয়ে। পূর্ণা গম্ভীর কণ্ঠে বললেন, আপনাকে দন্ত স উচ্চারণ শেখাবো আমি। দন্ত স উচ্চারণ তো আমি পারি, আপনি দন্ত স না বলে দন্ত স বলেন। শুনতে খুব ভালো লাগে না? বলুন দন্ত স। বাসন্তী থতমত খেয়ে যান, চোখ ছোট ছোট করে বললেন, দন্ত স হয়নি, বলুন দন্ত স। দন্ত স আবারও হয়নি। আচ্ছা বলুন সংসার। 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 সংসার উচ্চারণ করতে করতে পূর্ণার মুখের সামনে ঝুঁকে পড়েন বাসন্তী। পূর্ণা বলল, উপরে চলে আসছেন কেন? দূরে বসুন। বাসন্তী দ্রুত সোজা হয়ে বসেন। পূর্ণা বলল, এবার বলুন সন্তান। সন্তান। ফাটাফাটি হয়ে গেছে। এবার বলুন আসছে। আসছে। আরে আবার ছ উচ্চারণ কেন করছেন? বলুন আসছে। আসছে। আসছে।
হয়েছে, এবার বলুন সাজগোজ। সাজগোজ। হাওলাদার বাড়ির পুরুষেরা একসাথে বসেছে দুপুরে খাবার খাওয়ার জন্য। আমির, খলিল সবাই আজ উপস্থিত আছে। আমির 2 দিন পর শহরে ফিরবে, তাই আলমগীরও চলে এসেছে। অতিরিক্ত গরম পড়েছে, বাড়ির চারপাশে এত গাছপালা, তবুও একটু বাতাসের দেখা নাই। আমিনা, লতিফা বাতাস করছে, পদ্মজা, ফরিনা, রিনু খাবার বেড়ে দিচ্ছে। পদ্মজা আমিরের থালায় মাংস দিতে আমির বলল, তুমি কখন খাবে? পদ্মজা চোখ তুলে তাকায়, বলল, আম্মার সাথে। এখন বসো না, জেদ ধরবেন না, অনুরোধ, ফিসফিসিয়ে বলল পদ্মজা। এরপর মাছের তরকারি আনার জন্য রান্নাঘরে যায়। বাটিতে করে মাছের ঝোল নিয়ে ফিরে আসে। আমিরের চোখ দিকে চোখ পড়তেই আমির চোখ টিপল। পদ্মজা ঠোঁট কামড়ে হাসে। আমিরের থালায় মাছের ঝোল দেওয়ার সময় খেয়াল করলো আলমগীর বেশ ফুর্তিতে আছে। বয়স 35 হবে। এসে একবারও রুম্পার কথা জিজ্ঞাসা করলো না। কি অদ্ভুত, বউয়ের প্রতি বিন্দুমাত্র মায়া ভালোবাসা নেই, তা বোঝাই যাচ্ছে স্পষ্ট। রানী লাবণ্য ছুটে এসেছে বাপ চাচার সাথে বসে খাওয়ার জন্য। খাওয়ার ফাঁকে ফাঁকে সবাই বিভিন্ন রকমের আলাপ আলোচনা করছে। রানীর বিয়ে নিয়ে বেশি কথা হচ্ছে, শুধু দ্রুত রানীর বিয়ে দিতে চান তারা। আচমকা রানী গড়গড় করে বমি করতে আরম্ভ করে দিল। সবাই বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল। প্রতিটি খাবারের থালা নষ্ট হয়ে যায়। আমিনা দ্রুত রানীকে ধরে কলপারে নিয়ে যান। পদ্মজা, লাবণ্য, নূরজাহান, ফারিনা ছুটে যান পিছু পিছু। বাড়ির পুরুষেরা হাত ধুয়ে উঠে পড়ে। মুহূর্তে একটা হইচই লেগে গেল। রানী বমি করতে করতে ক্লান্ত হয়ে যায় কলপারে বসে। আমিনা হাই হুতাশ করে বিলাপ করছেন, আমার শরীর আর কি হইল, কয়দিন ধরে খালি বমি করতেছে, জিনের আসল লাগলো নাকি, কতবার কইছি যখন তখন ঘর থেকে বাইর না হইতে। লাবণ্য তথ্য দিল, আপা রাতেও ছটফট করে, ঘুমাতে পারে না। আমিনা কেঁদে কুলই পাচ্ছেন না। রানীর চোখ মুখ লাল হয়ে গেছে। তিনি রানীকে প্রশ্ন করলেন, আর কি কষ্ট হয় তোর? ও আম্মা, কবিরাজ ডাকেন, আমার শরীর আর কি হইল? রানী ক্ষীণস্বরে বলল, মাথাটা খালি চক্কর মারে। নূরজাহান চোখ দুটি বড় বড় করে প্রশ্ন করলেন, এই সেরি, তোর শরীর খারাপ শেষ কবে হইছে? 2 মাস হবে। কথাটা বলে রানী চমকে উঠল। সবাই কি ধারণা করছে? সে চোখ তুলে উপরে তাকায়। সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে, কেমন করে যেন তাকিয়ে আছে। রানীর শরীর কাঁপতে থাকে। আমিনা মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরে বললেন, এমন কিছুই হয় নাই আম্মা, আপনি ভুল বুঝতেছেন, আমার সেরি এমন না। হেডা কবিরা যাইলে কওয়া যাইব। এই সেরির জন্য যদি এই বাড়ির কোনো অসম্মান হয়, কাইটটা গাঙ্গে বাসায় দিয়াম, মনে রেখো বউ। নূরজাহান বললেন রাগী স্বরে। রানীর গলা শুকিয়ে কাঠ, হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে, শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছে। একসময় মাথা ঘুরিয়ে পড়ে গেল আমিনার কাঁধে। আমিনা চিৎকার করে উঠলেন, ও রানী! রানীর অবস্থা বেগতিক। খলিল হাওলাদার দরজা বন্ধ করে এলোপেথারি মেরেছেন, কারো কথা শুনেননি। রিদওয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছেন, রানী গর্ভবতী, এই খবর বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে। মগা, মতন, লতিফা, রিনু ভয়ে আদমরা। তারা নিঃশ্বাসও নিতে ভয় পাচ্ছে। যদি কাউ বাইরে এই খবর বের করে, নিশ্চিত তাদেরই সবাই ভুল বুঝবে। রানী মারের চোটে অজ্ঞান হয়ে গেছে, সারা গায়ে মারের দাগ, ঠোঁট থেকে রক্ত ঝরছে। আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন। খলিল হাওলাদারকে বারবার পাষাণ বাপ বলে আখ্যায়িত করেছেন। পদ্মজা পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দিল। ফরিনা রানীর মুখে পানি ছিটিয়ে দেন। রানী কিছুতেই চোখ খুলছে না, লাবণ্য ফুফিয়ে কাঁদছে। ফরিনা রানীর সাথে পাশে এসে দাঁড়ান। রানীর সাথে তার সবসময় ঝগড়া হয় ঠিক, তবে ভালোও তো বাসে। দরজার বাইরে থেকে শুনছে রানীর চিৎকার। রানী চিৎকার করে ডাকছিল, আম্মা, দা ভাই, লাবণ্য কই তোমরা? আব্বা মাইরা ফেলতেছে, বাঁচাও তোমরা আমারে। লাবণ্য কই তুই? আম্মা! দরজায় সবাই মিলে অনেক ধাক্কাধাক্কি করেছে, ডেকেছে। খলিল হাওলাদার সাড়া দেননি, এক নিঃশ্বাসে মেরে গেছেন। রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন। রাগের বশে রানীর তলপেটে বেশি আঘাত করেছেন। আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে। কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে। পদ্মজা আমিরের পাঞ্জাবি 2 হাতে খামচে ধরে কান্না মাখা কণ্ঠে অনুরোধ করেছে, আল্লাহর দোহাই লাগে, আপনি এসব থামান, চেষ্টা করুন। আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করার, পারেনি। যখন কড়া টানার জন্য প্রস্তুত হয়, তখন খলিল হাওলাদার বেরিয়ে আসেন। রানীর গলার স্বর থেমে যায়, আর শব্দও শোনা যাচ্ছে না। সবাই ঘরের ভিতরে প্রবেশ করে দেখে রানী উপুর হয়ে পড়ে আছে, শরীর রক্তাক্ত। আমিনা রানী বলে চিৎকার করে উঠেন, ছুটে আসেন রানীর কাছে। মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে। এত কিছু হয়ে যাচ্ছে, নূরজাহান একবারও নিচে নেমে আসেনি। রানী গর্ভবতী শুনে সেই যে উপরে গিয়েছেন, তো গিয়েছিনি, আর আসার নাম নেই। এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছা হয়নি? এতই কঠিন মন। কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খুলে। ফরিনা আমিনকে বলে, সেরির বিয়া দিতে কইছিলাম, দিলি না। সেরির কথা শুনছিলি তোরা? এখন তো মজা বুঝতে হইব। 20 বছরের যুবতী সেরি এখনো বাপের ঘরে থাকে।
আমিনা কিছুই বলতে পারলেন না, আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। মজিদ ঘরে প্রবেশ করলেন। ফরিনাকে জিজ্ঞাসা করলেন, মেয়েকে জিজ্ঞাসা করো এ আকামের সাথীকে। পদ্মজা ধীর পায়ে পলঙ্কের পাশে এসে দাঁড়ায়, মাথায় ঘুম কাটা না। ফরিনা রানীকে জিজ্ঞাসা করলেন, বাচ্চার বাপ কেডায়? রানী কিছুই বলছে না, ঠোঁট কামড়ে কাঁদছে, চোখ বেয়ে জলের ধারা নেমেছে। ফরিনা তেজ নিয়ে বললেন, কিরে সেরি, এখন কথা আয় না কেন? বাচ্চার বাপের নাম কি তা কইবি তো, বিয়া তো দেওয়ান লাগবো। তাউবুও রানী চুপ, তার কান্নার বেগ বেড়ে গিয়েছে। মজিদ হাওলাদারকে লাবণ্যের সাথে ডাক দিলেন। লাবণ্য। লাবণ্য কেঁপে উঠল। মজিদ জিজ্ঞাসা করলেন, তোর তো জানার কথা, একসাথেই থাকিস, কার সাথে রানীর সম্পর্ক ছিল? লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে থাকে, আর চোখে রানীকে দেখে। রানী অন্যদিকে তাকিয়ে আছে। লাবণ্য বুঝে উঠতে পারছে না তার কি বলা উচিত। মজিদ ধমকে উঠলেন, লাবণ্য সত্য বল, কিছু লুকানোর চেষ্টা করবি না, তাহলে তোরও এই দশাই হবে। লাবণ্য ভয়ের চোটে গড়গড় করে বলতে থাকলো, আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আছে, দুইজনে প্রায়ই দেখা করে বাড়ির পেছনে খালের পারে, অনেক বছর হয়েছে প্রেমের। রানীর কান্নার শব্দ বেড়ে যায়। ফরিনা ঝাঁঝানো কণ্ঠে রানীকে বলে, এই সেরি চুপ কর, এখন মেলাইতেছিস ক্যারে? কুকাম করার সময় মনে আসিল না আমরা রে কইতে পারতি না তোর আব্দুল রে পছন্দ? আর আব্দুলই বা কেমন ধাসের মানুষ, প্রস্তাব লয়ে আইতে পারে নাই, তোরে ডাইকা লয়া কুকাম কইরা বেড়াইছে? নিজের বাড়ি বানায়া প্রস্তাব লয়ে আইব কইছিল। রানী কাঁদতে কাঁদতে বলল। ফরিনা পাল্টা প্রশ্ন করলেন, কয়দিন তোর সয় নাই? শরীর গরম হয়ে গেছিল বেশি? খারাপ সেরি কোন হানের? আমির ঘরে ঢুকতেই মজিদ গম্ভীর কণ্ঠে বললেন, আব্দুল রে ধরে নিয়ে আয়। আমির অবাক হয়ে বলল, আব্দুল করেছে এই কাজ? ও তো এমন না, মুখ দেখে বোঝা যায় কে কেমন। আমির উত্তরে কিছুই বলল না। রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে। আমির ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়েছে সবে মাত্র। রানী আমিরের পায়ে ধরে বসে পড়ে, আকুতি করে বলল, দা ভাই, ওনারে কিছু কইরো না, ওনার মাইরো না, আমি তোমার পায়ে পড়ি। ও কাকা, আমারে মারো, ওনার মাইরো না। কি পাগলামি করছিস? পা ছাড় রানী, দা ভাই, দোহাই লাগে। আমির রানীকে দুই হাতে তুলে দাঁড় করালো, এরপর কোমল কণ্ঠে বলল, কিছুই করব না, শুধু নিয়ে আসবো, বিয়ে পড়িয়ে দিব। সত্যি দা ভাই? সত্যি। রানী হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে আমির বেরিয়ে যায়। মজিদ চোখ মুখ কঠিন অবস্থানে রেখে ঘর ছাড়েন। রানী মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই পদ্মজা ধরে ফেলে। আমিনা ফরিনা এগিয়ে আসেন, তারপর রানীকে ধরে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন। বিয়ে হবে শুনে ভেতরে ভেতরে রানীর খুব আনন্দ হচ্ছে। কিছুক্ষণ আগের সব মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে। রানী আব্দুলকে এত বেশি ভালোবাসেন যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয়। যখন যেখানে যেতে বলেছে তখন সেখানেই গিয়েছে, দ্বিতীয়বারও ভাবেনি, অন্ধভাবে ভালোবেসেছে। কতদিনের স্বপ্ন, কত আশা পূরণ হবে অবশেষে। রানী নিজের অজান্তে বাঁকা হাসে, তৃপ্তিকর হাসি, কিছু পাওয়ার হাসি। উপস্থিত আর কেউ খেয়াল না করলেও সেই হাসি পদ্মজা খেয়াল করলো। এ হাসি বেশিক্ষণ থাকলো না। বিকেলবেলা আমির দুঃসংবাদ নিয়ে ফিরল, আব্দুল খুন হয়েছে গত রাতে। মাদিনী নদীতে লাশ পাওয়া গেছে। আব্দুলের বাড়িতে পুলিশের ভিড়। রানীর কানে কথাটা আসতেই এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। জীবনের সুখের আলো নিভে যায় স্বপ্ন পূরণের ইচ্ছের প্রতীক। পদ্মজা এই খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রতিটা মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায়? এতে কি প্রমাণ পানির সাথে ধুয়ে যায়? আগের খুনগুলোরও খুনি কি এই আব্দুলের খুনি? পদ্মজা চেয়ার টেনে বসে, মাথা ব্যথা করছে খুব, রক দপদপ করে কাঁপছে। চোখ বন্ধ করে ভাবে, এই অলন্দপুরে পাপের সাম্রাজ্য কারা তৈরি করেছে? ভাবতে গেলে শরীর কেমন যেন করে। শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হতে হয়, কুল কিনারাই পাওয়া যায় না। সূর্যমামার ঘুম ভাঙতে তখনও বাকি, তবে তার আগেই ডাকাডাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা। পদ্মজা স্বামীর বুকের ওম ঝেড়ে ফেলে অজু করে আসে। এসে দেখে তার সোহাগের স্বামী এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। পদ্মজা ডেকে তুলে একসাথে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষ করে আমির আবারও ঘুমিয়ে পড়ে। পদ্মজা রান্নাঘরে যায়, গিয়ে দেখে ফরিনা বেগম এখনও আসেননি। আজ মেট্রিক পরীক্ষার ফলাফল। উত্তেজনায় পদ্মজার সর্বাঙ্গ কাঁপছে। সে পায়চারি করতে করতে লাবণ্যের ঘরের সামনে আসে। দরজা খোলা। পদ্মজা বাইরে থেকে উকি দিয়ে দেখল রানী মাটিতে বসে আছে, উদাস হয়ে কিছু ভাবছে। রাতে ঘুমায় না, নিজের মতো জগৎ করে নিয়েছে। খাবার রেখে যাওয়া হয়, যখন ইচ্ছে হয় তখন খায়। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল, এরপর জায়গা ত্যাগ করলো। রানী অন্য কাউকে দেখলে খুব রেগে যায়, তাই এই ভোরবেলা তার সামনে না যাওয়াই মঙ্গল। পদ্মজা সদর ঘরে পায়চারি করতে লাগলো। ফরিনা বেগম সহ তাবিজ সহ পড়তে পড়তে ঘর থেকে বের হলেন। পদ্মজাকে দেখে প্রশ্ন করলেন, উইটটা পড়ছো তুমি? চুলায় আগুন ধরাইছো? পদ্মজা অপরাধীর মতো মাথা না অত করে না উচ্চারণ করলো। ফরিনা এ নিয়ে কথা বাড়ালেন না, মৃদুকণ্ঠে আদেশ করলেন, লাবণ্য রেডাইকা তুলো গিয়া, সেরি ডাইজও মানুষ হলো না, ভোরের আলো ফুইটটা গেছে,
হ্যাঁ হনু ঘুমায়। আচ্ছা আম্মা। পদ্মজা আবার লাবণ্যর ঘরের সামনে আসলো। এবার আর বাইরে থেকে উকি দিয়ে চলে যায়নি, ভেতরে ঢুকে পড়লো। পদ্মজা আওয়াজ করে দরজা খুলে, তাও রানীর ভাবান্তর হলো না। সে মাটিতে বসেই জানালার বাইরে তাকিয়ে রয়েছে, সেভাবেই রয়েছে। পদ্মজা রানীর দিকে চেয়ে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো। এরপর লাবণ্যকে ডাকলো, এই লাবণ্য, লাবণ্য। লাবণ্য আর মোড়া ভেঙে ঘুমু ঘুমু চোখে পিটপিট করে তাকিয়ে বলল, উ আজ ফলাফল আর তুই ঘুমাচ্ছিস? পদ্মজার কথা বুঝতে লাবণ্যর অনেক সময় লাগলো। যখন বুঝতে পারলো, লাফিয়ে উঠে বসলো, বুকে হাত রেখে ফাঁস করতে করতে বলল, কি বললি এটা? দেখ কলিজারা লাফাইতাছে, কি ভয়ানক কথা মনে করায় দিলি। উফ। পদ্মজা হাসলো, বলল, কলিজা লাফায় না, বুক ধুকপুক করে। ও হ, ওইটাই। আমি ফেল করব, রানী আপার মতো মাইর খাবো, দেখিস। আমার শ্বাসকষ্ট হইতাছে। লাবণ্য ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সে আতঙ্কে আছে। এই চিন্তায় রাতে ঘুমও আসেনি। ঘুমাতে ঘুমাতে মাঝরাত হয়ে গিয়েছে। পদ্মজা লাবণ্যর ছটফটানি দেখে ভয় পেয়ে যায়। সান্ত্বনা দিয়ে বলল, এমন কিছুই হবে না, দেখিস। বেহুদা চিন্তা করছিস। সূর্য উঠে যাবে, নামাজ পড় জলদি, আল্লাহর কাছে দোয়া কর। লাবণ্য হুড়মুড়িয়ে বিছানা থেকে নামে কলপারে ছুটে যায়। এবার পদ্মজা হেসে ফেলল। রানীর দিকে চোখ পড়তেই হাসিটা মিলিয়ে যায়। রানী কাঁদছে। পদ্মজা 2 পা রানীর দিকে এগিয়ে আবার পিছিয়ে যায়, আবার এগিয়ে যায়। রানীর পাশে বসে ডাকলো, আপা। রানী চোখ ভর্তি অশ্রু নিয়ে তাকায়। পৃথিবীর সব কষ্টরা বুঝি একজোট হয়ে রানীর চোখে ভিড় জমিয়েছে। রানী আশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, প্রিয় মানুষ হারানোর কষ্ট এতটা যন্ত্রণা কেন দেয় পদ্মজা? তুমি তো অনেক জ্ঞানী, সবাই তোমার বুদ্ধিমতী কয়। তুমি একটা বুদ্ধি দাও না, এ কষ্টের পাহাড় কমানোর বুদ্ধি। আমার দেখায় দিবা শান্তির পথ, একটু দেখাও না। মানুষের কতটা কষ্ট হলে এভাবে শান্তি খুঁজে? পদ্মজার চোখ টলমল করে ওঠে। সে ঢোক গিলে বলল, পুরনো স্মৃতি মুছে সামনের কথা ভাবো, নামাজ পড়ো, হাদিস পড়ো, কোরআন পড়ো। একদিন ঠিকই নিজের মনের ভিতরে শান্তি খুঁজে পাবা। আমার মতো পাপী রে আল্লাহ কবুল করব? আল্লাহ তাআলার মতো দয়াবান উদার আর কেউ নেই। পাপ মোছার জন্য অনুতপ্ত হয়ে সেজদা দিয়েই দেখো না আপা, ক্ষমা চেয়ে দেখো। আল্লাহ ঠিক তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন। সেদিন বুঝবে আল্লাহ তোমার সেজদা কবুল করেছেন। রানী জানালার বাইরে তাকায়, আম গাছের ডালে চোখ রেখে রেখে বলল, কেন এমনটা হইল আমার সাথে? ব্যভিচার করেছ আপা, বিয়ের আগে এভাবে? আপা এসব ভেবো না, আর যা হওয়ার হয়েছে। দুনিয়াতে আর সাউনের বা পাউনের কিচ্ছুই নাই আমার। আখিরাতের জন্য সম্পদ জমা এবার আপা। রানী অন্যরকম দৃষ্টি নিয়ে পদ্মজার দিকে তাকায়। পদ্মজা মাথায় সোজা সিথি করে সবসময়। এক অংশ দেখা যাচ্ছে, বাকিটুকু শাড়ির আঁচলে ঢাকা। মেয়েটা এত স্নিগ্ধ, এত সুন্দর, এত পবিত্র দেখতে, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। পদ্মজা বলল, আখিরাতের সম্পদ এবাদত, খাঁটি এবাদত। তুমি খুব ভালো পদ্মজা। রানী মৃদু হেসে বলল। তার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজা অপ্রস্তুত হয়ে আসলো, বলল, এখন নামাজ আদায় করতে পারবে? তাহলে পড়ে নাও। ওই দিনটার পর আর গোসল করি নাই। আজ করবে কিন্তু? করব। আসি। আসো। পদ্মজা বেরিয়ে আসে। দরজার বাইরে পা রাখতে রানীর কান্নার শ্বাস কানে আসে। পদ্মজা থমকে দাঁড়ায়, পিছনে ফিরে একবার রানীকে দেখে। রানী হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে। পদ্মজা মনে মনে প্রার্থনা করে, আল্লাহ ক্ষমা করে দাও রানী আপাকে, শান্তির পথে ফিরে আসার রহমত দাও। বাড়ির সবাই মেট্রিক পরীক্ষার ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমির সেই সকাল 10টায় বের হয়েছে, এখন বাজে দুপুর 3টা। লাবণ্য মিনিটে মিনিটে গ্লাস ভরে পানি খাচ্ছে আর বারবার টয়লেটে যাচ্ছে। পদ্মজা ঝিম মেরে বসে আছে। হেমলতা সবসময় পদ্মজাকে বলতেন মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য। পদ্মজার একবার মনে হচ্ছে সে ফার্স্ট ডিভিশন ফলাফল করবে, আরেকবার মনে হচ্ছে সেকেন্ড ডিভিশনে চলে যাবে। সে এক হাতে আঙ্গুল দিয়ে অন্য হাতের তালুও চুলকাচ্ছে। এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে। কতদিন যে হলো দেখা হয় না। প্রথম মায়ের জন্য প্রায় কাঁদত সে। এখন অবশ্য মানিয়ে নিয়েছে। আসরের আজান পড়ছে, এখনও ফেরেনি আমির। পদ্মজা নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ায়। এরপর যা দেখলো খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে। আমিরের সাথে হেমলতা পূর্ণাও এসেছে। দুজনে পরনে কালো বোরখা। 3 জন আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছে। মাথার উপর কড়া রোদ নিয়ে মরুভূমিতে সারাদিন হাঁটার পর পথিক তৃষ্ণার্ত হয়ে পানির দেখা পেলে যেমন আনন্দ হয়, ঠিক তেমনি আনন্দ হচ্ছে পদ্মজার। ইচ্ছে হচ্ছে 2 তলা থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমে যেতে, কিন্তু তা তো আর সম্ভব নয়। পদ্মজা উম্মাতের মতো দৌড়াতে থাকে। সিঁড়ি দিয়ে নামার সময় উল্টে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল, তবুও দৌড় থামালো না। সদর ঘরের সবাইকে তোয়াক্কা না করে বাড়ির বউ ছুটে বেরিয়ে যায়।
হেমলতা কিছু বুঝে ওঠার আগেই তার নয়নের মণি ঝাঁপিয়ে পড়ে তার বুকে। পদ্মজার ছোঁয়ায় চারিদিকে যেন বসন্ত শুরু হয়। পূর্ণা পদ্মজাকে দেখেই জড়িয়ে ধরে ফোঁপাতে থাকলো। পদ্মজা হেমলতার বুকে মাথা রেখে পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, এতদিনে আসতে মনে হয়েছে তোমাদের? এভাবে পর করে দিলে আম্মা। আর পূর্ণা, তুই তো আসতে পারিস, বোনকে মনে পড়ে না? শাড়ির আঁচল টেনে পদ্মজার মাথায় চুল টেকে দিলেন হেমলতা। এরপর বললেন, মেয়ের শ্বশুরবাড়ি আসা কি এতই সোজা? তাহলে শ্বশুরবাড়ি পাঠানোর কি দরকার ছিল আম্মা, যদি মা বাবাদের সহজে আসতেই না পারে? আপা, আমার তোমাকে খুব মনে পড়ে। পূর্ণা বাচ্চাদের মতো করে কাঁদছে। পদ্মজা চোখের জল মুছে দিয়ে বলল, আমারও মনে পড়ে রে তোকে পূর্ণা। হেমলতা পদ্মজার চোখের জল মুছে দিয়ে বললেন, 750 মার্কস পেয়েছিস, স্টার মার্ক, ফার্স্ট ডিভিশন। এই খুশিতে আর কাঁদিস না। পদ্মজার চোখ ভর্তি জল, গাল ঠোঁট চোখের জলে ভেজা। এমত অবস্থায় হাসলো। তাকে মায়াবী ভোরের শিশিরের মতো দেখায়। হেমলতা অন্দরমহলের সদর দরজার দিকে তাকিয়ে দেখেন হাওলাদার বাড়ির বাকিরা তাকিয়ে আছেন। তিনি পদ্মজাকে সরিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেলেন। ফরিনা বেগমের মুখ দেখে পদ্মজার ভয় হচ্ছে। ওনার মুখ আগে আগে ছুটে, আমাকে কিছু বলবেন না তো? হেমলতা সবাইকে সালাম দিয়ে বললেন, আমির ধরে নিয়ে আসলো। মজিদ হাওলাদার বিনীত স্বরে বললেন, এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন, আজ আসবেন, আগে জানলে গরু জবাই করে রাখতাম। হেমলতা হাসলেন, বলেছেন, এই অনেক, বললেই হবে না, করতে হবে। কয়দিন কিন্তু না থেকে যাবেনই না, এটা বলবেন না। আজই ফিরতে হবে আমার, কিছুক্ষণ থেকেই চলে যাব। প্রথমবার আসলেন আর কিছুক্ষণ থেকেই চলে যাবেন? আবার আসবো, অনেকদিন থেকে যাব। আজকের রাতটা থেকে যান। আম্মা, আজ থেকে যাও আমার সাথে, পদ্মজা অনুরোধ করে বলল। হেমলতা হাসলেন। ফরিনা কিছুই বলছেন না, ভ্রুকুটি করে দাঁড়িয়ে আছেন। তিনি হেমলতাকে ভেতরে ভেতরে ভয় পান। কেমন ধারালো চোখের দৃষ্টি, যেন একবার তাকিয়েই ভেতরে সব দেখে ফেলতে পারে। তার চোখ মুখের ভাব দেখলে মনে হয় কোন দেশের রাজরানী। তার উপর আমির দরদ দেখিয়ে শাশুড়ি নিয়ে এসেছে। ফরিনা বিরক্ত হচ্ছেন। হেমলতা ফরিনার দিকে তাকাতেই ফরিনা চোখ সরিয়ে নেন। হেমলতা ফরিনাকে প্রশ্ন করেন, আপা, কথা বলছেন না যে? আমার উপস্থিতি বিরক্ত করছে খুব? হেমলতার কথার ফরিনা সব উপস্থিত সবাই অস্বস্তিতে পড়ে যায়। ফরিনা হাসার ব্যর্থ চেষ্টা করলেন। তারপর বললেন, কি বলছেন আপা, বিরক্ত হইতাম ক্যারে? এই পর থমাইছেন, খুশি হয়েছি, তাই বলুন। দরজায় দাঁড়ায়া গপ আর কতক্ষণ হইব? ঘরে আহেন। ফরিনা দ্রুত সটকে পড়েন। সদর ঘরে আগে আগে হেঁটে আসেন, হাঁপাতে থাকেন, বিড়বিড় করেন, মহিলা এত চালাক, সত্যি সত্যি সব বুঝা ফেলে। হেমলতা সবার আড়ালে শাড়ির আঁচল চেপে মুখে কয়েক সেকেন্ড ধরে দুয়েক হাসলেন। হেমলতাকে হাসতে দেখেও পদ্মজাও হাসল। সবাই সদর ঘরে এসে বসে। লাবণ্য ও পদ্মজার ফলাফল দেওয়ার উপলক্ষে শিরিন শাহানাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তারা এখন হাওলাদার বাড়িতেই আছে। দুই বোন হেমলতা পূর্ণার জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেল। লাবণ্য দরজা বন্ধ করতে বসে আছে। আমির এখনো লাবণ্যর ফলাফল কাউকেই বলেনি। সে সদর ঘর থেকে লাবণ্যকে ডাকলো, লাবণ্য, এই লাবণ্য, শুনছিস? এদিকে আয়, আজ খবর আছে তোর। আমিরের কথা শুনে লাবণ্যর বুকের ধুকপুকানি থেমে যায়। এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা। নিশ্চিত ফেল করেছে। লাবণ্য চিত হয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে কখন সে মারা যাবে। আমির আবার ডাকলো, বেরিয়ে আয় বলছি, নয়তো দরজা ভেঙে ঘরে ঢুকবো, তখন কিন্তু গায়ে মার বেশি পড়বে। লাবণ্য তড়িঘড়ি করে বিছানা থেকে নামে, গায়ের ওড়না ঠিক করে দরজা খোলে। সদর ঘরে ঢুকতে ঢুকতে নামাজের সব সূরা পড়তে থাকে। আমির চেয়ার ছেড়ে দাঁড়াতেই লাবণ্য কেঁপে ওঠে, কাঁদো কাঁদো হয়ে বলল, আগামী বছর মেট্রিকে পাশ করবাম। কসম, এই বছরই তো পাশ করেছিস, তাহলে আগামী বছর আবার মেট্রিক দিবি কেন? লাবণ্য চকিতে উঠল, তার মুখটা হা হয়ে যায়। লাবণ্যর মুখের ভঙ্গি দেখে সবাই হাসলো। লাবণ্য খুশিতে কেঁদেই দিল। আমি লাবণ্যকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, আরেকটুর জন্য ফেল করিসনি। লাবণ্য হাসতে হাসতে কাঁদছে। লাবণ্যর পাগলামি দেখে আমিরও হাসছে। তখন সদর ঘরে প্রবেশ করে রিদওয়ান হাওলাদার। হেমলতা রিদওয়ানের দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকান। হেমলতার চোখে চোখ পড়তেই রিদওয়ান বিব্রত হয়ে ওঠে, চোখ সরিয়ে নেয়। একটু পর আর চোখে তাকিয়ে দেখে হেমলতা তখনও তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছেন। রিদওয়ান ঘর ছেড়ে বেরিয়ে যায়। এজন্য সাপুরে ও সাপের খেলা। রাতের খাবার শেষ হয়েছে সবেমাত্র। এশার আজান পড়েছে অনেক আগে। পূর্ণা, পদ্মজা ও লাবণ্যকে পেয়ে পুলকিত, আনন্দ বয়ে যাচ্ছে মনে। একটু পর উচ্চস্বরে হাসছে। হেমলতা আকবার ঢাবলেন, নিষেধ করবেন এত জোরে হাসার জন্য। এরপর কিভাবে যেন আর নিষেধ করলেন না। তিনি বাড়ির বড়দের সাথে কথা বলছেন। আমির সবার মনোযোগ পাওয়ার জন্য বলল, আমার একটা কথা ছিল। সবাই আমিরের দিকে তাকালো। আমি নির্দ্বিধায় বলল, আগামীকাল ফিরবো আমি। হেমলতা বললেন, ঢাকায়? জি, পদ্মজাকে নিয়ে যাব, সাথে লাবণ্যও যাবে।
দুজনকে কলেজে ভর্তি করিয়ে দিব। লাবণ্য পূর্ণার পাশ থেকে উঠে এসে আমিরের পাশে দাঁড়ালো, আবদার করে বলল, দা ভাই তুমি কইছিলা আমি পাশ করলে আমার দেশের বাইরে পড়তে পাঠাইবা, সেরি মানুষ বাইতে যেতে কেন, কোয়েল যারা বড় হয়ে গেছে। রেগে বললেন ফরিনা। লাবণ্য মায়ের কথা অগ্রাহ্য করে আমিরকে বলল, কথা রাখতে হইব তোমার। আমির এবার মজিদকে বলল, এরপর লাবণ্যকেও বলল, সত্যি যেতে চাস? হু। লাবণ্যর মাথায় গাঁটটা মারল আমির। এরপর বলল, আগে শুদ্ধ ভাষাটা তো শিখ, এরপর দেশের বাইরে পড়তে যাবি। লাবণ্য আহ্লাদিত হয়ে বলল, পদ্মচা শিখাই দিব, এটা কোনো ব্যাপার না দাদা ভাই। আপাতত ঢাকা চল, শুদ্ধ ভাষায় কথা বলতে অভ্যস্ত হ, এরপর সত্যি পাঠাবো। তুই পাগল হয়ে গেছিস বাবু, এই শরীরে একা বাইরে পড়তে পাঠাইয়া দিবি? জাফর ভাই আছে, ভাবি আছে, সমস্যা নেই আম্মা, একটাই তো বোন আমার, নিজের মতো করে পড়াশোনা করুক। ফরিনা বিরক্তিতে কপাল কুঁচকে তাকিয়ে থাকেন। মজিদও কথা বলছেন না, মানে তিনি আমিরের দলে। তাহলে আর কথা বলে কি হবে? এই সংসারে এমনিতেও তার দাম নেই, কেউ তার কথাই শোনে না, নিজের মতোই বকবক করেন। ফরিনা উঠে চলে যান। হেমলতা বললেন, কালই চলে যেতে হবে? 2-3 দিন পর গেলে হবে না? আমি নম্রভাবে বলল, না আম্মা, আমি 8 বছর হলো ঢাকা গিয়েছি, এই প্রথম তার মধ্যে 3 মাসের উপর গ্রামে থেকেছি, ব্যবসা ফেলে এসেছি। আমার অনুপস্থিতিতে আলমগীর ভাইয়া সামলেছিল, এখন ভাইয়াও তো গ্রামে চলে এসেছে, আর আমার ব্যবসা আমারই সামলানো উচিত। যত দ্রুত সম্ভব ফিরে যেতে চাই, আপত্তি করবেন না আম্মা। হেমলতা পদ্মচার্যিকে চেয়ে বললেন, তাহলে আগামীকালই যাচ্ছ? জি, আব্বা আম্মাকে তো অনেক আগেই বলে দিয়েছি। পদ্মজাও জানে, কিন্তু পদ্ম ভাবেনি সত্যি সত্যি যাব। দেখুন কেমন অবাক চোখে তাকিয়ে আছে। কাল চলে যাব বলেই আজ আপনাকে নিয়ে এসেছি, আজ রাতটা মেয়ের সাথে থাকেন, আবার কবে দেখা হয়। হেমলতা বেশ অনেকক্ষণ নিশ্চুপ থাকেন, তারপর বললেন, তোমাদের কিসের ব্যবসা আজও জানলাম না। মজিদ অবাক হয়ে বললেন, আত্মীয় হলেন এতদিন, এখনো জানেননি মেয়ের জামাই কিসের ব্যবসা করে? বাবু, এটা তো বলা উচিত ছিল, আমি তো ভেবেছি জানেন, তাই বলিনি। আম্মা, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, মানে মালামাল বিভিন্ন দেশে আমদানি রপ্তানি করা হয়। এ কাজে আব্বা, রিদওয়ান ভাইয়া, চাচাও আছে। তাছাড়া নিম্নমানের দেশগুলো থেকে কম দামে পণ্য এনে উন্নত দেশগুলোতে বেশি মূল্যে বিক্রি করি। সব পণ্য গোডাউনে রাখা হয়, আমাদের অফিসও আছে। গোডাউন আর অফিসের সব কাজ আমাকেই সামলাতে হয়, বলতে পারেন আমারই সব। অনেক বড় ব্যাপার, হেসে বলে ফেললেন হেমলতা। তিনি জানতেন না আমির এতটা বিত্তশালী। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কম কথা নয়, এ সম্পর্কে মোটামুটি তিনি জানেন। কলেজে থাকাকালীন জেনেছেন। পদ্মজাকে পূর্ণা জড়িয়ে ধরে রেখেছে। পদ্মজা বলল, কথা বলছিস না কেন রে? কাল চলে যাবা আপা, তাই তো মনে হচ্ছে। আমার খুব মনে পড়বে তোমাকে। কাঁদছিস কেন? আসবো তো আমি, সে তো অনেক মাস পর পর। পদ্মজা কিছুই বলতে পারল না। হেমলতা কথা বলছেন আমির আর মজিদের সাথে। খলিল, আলমগীর নীরব দর্শক হয়ে বসে আছে। বিকেল থেকে রিদওয়ানের দেখা পাওয়া যাচ্ছে না। পদ্মজা হেমলতার উপর চোখ রেখে পূর্ণাকে প্রশ্ন করল, আম্মা খুব শুকিয়েছে, খায় না? না। মাঝে মাঝে সারাদিন পার হয়ে যায় তবুও খায় না? জোর করে খাওয়াতে পারিস না? ধমক মারে, কথা শুনে না। আম্মা ঘাড়তেরা। ঠিক বলেছ, উনি কেমন? ঝগড়া করে আম্মার সাথে। উনিটাকে আব্বার প্রথম বউ। তুমি তো দেখতেও যাওনি, শ্বশুর বাড়ি থেকে চাইলেই যাওয়া যায় না। বল না কেমন আদর করে তোদের? ভালো, খুব সহজ সরল। আম্মাকেও খুব মানে। প্রেমা প্রান্তকে অনেক আদর করে, দেখতেও খুব সুন্দর। আগে সাপুরের বউদের মতো সাজতো, আমার পছন্দ না বলে এখন আর সাজে না। তুই কি খুব খারাপ ব্যবহার করিস? এখন করি না। তুমি কাকে দিয়ে এত খোঁজ রাখো সে তোর জানতে হবে না। তাহলে উনি ভালোই তো। মিলেমিশে থাকিস তাহলে। ঢাকা যাওয়ার আগে একবার দেখে যেও। বাপের প্রথম বুকে দেখার ইচ্ছে নেই আমার। পদ্মজা থমথমে স্বরে বলল। পূর্ণা বলল, আচ্ছা আমি আজ তোমার সাথে ঘুমাবো। ঘুমাবি, আমার খেয়াল রাখবি। আমাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করে, সারাক্ষণ ভাবে। তুই কথা বলবি, সময় দিবি। আমি তোমার মতো সব সামলাতে পারি না, চেষ্টা করবি। ভোরে উঠে মগা ভাইকে পাঠাবো, আব্বা আর প্রেমা প্রান্তকে নিয়ে আসতে। সবাইকে চোখের দেখা দেখে যাব। পূর্ণা পদ্মজাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, কান্না পাচ্ছে খুব। কত দূরে চলে যাবে তার আপা। পদ্মজা অনুভব করে পূর্ণার ভেতরের আর্তনাদ। সে পূর্ণার মাথায় হাত রেখে বুলিয়ে বলল, খুব দ্রুতই আসবো রে।